হ্যালো স্টুডেন্টস, ম্যাথমেটিক্স জয় চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিও লেকচারে আমি ক্লাস 11-এর গাণিতিক যুক্তি আর ম্যাথমেটিক্যাল রিজনিং এই অধ্যায়ের থিওরি সম্পর্কে আলোচনা করব। আমরা থিওরিটা ভালো করে বুঝবো এবং পরের লেকচারে আমি এই অধ্যায়ের সমস্ত প্রবলেম সলভ করে দেখাবো। ওকে, তো আমরা প্রথমে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে জানব। অর্থাৎ আমরা যখন গণিতের বই পড়ি বা অন্যান্য বই পড়ি, বাংলা, ইংরেজি বা কেমিস্ট্রি, ফিজিক্সের বইয়ের যে লেখা থাকে সেই লেখাগুলো পড়ি, তো সবগুলো যে লেখাগুলো পড়ি সেগুলো হলো বাক্য। অর্থাৎ যার দ্বারা কোনো কিছু বোঝানো হয় বা আমরা বুঝতে পারি সেটাকে তো বাক্য বলে। অর্থাৎ এই বাক্যগুলো, অনেকগুলো বাক্য আমরা লিখে একটা প্যারাগ্রাফ তৈরি করি, আবার এরকম অনেকগুলো প্যারাগ্রাফ মিলে আমরা একটা লেসন তৈরি করি এবং সমস্ত লেসন যুক্ত করে আমরা একটা বই পড়ি, তাই তো? একটা বই হয়, বোঝা গেল তো? তো এখন এই বাক্য আবার বিভিন্ন রকমের হয়। যেমন আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, বা পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে, এগুলো প্রত্যেকটাই বাক্য। তো এরকম আমরা প্রতিনিয়ত অসংখ্য বাক্য আমরা পড়তে থাকি। তো প্রথমে আমরা কি পড়ি? সেন্টেন্স বা বাক্য, তাই তো? ওকে, তো এখন সমস্ত বাক্য কি সঠিক বা সমস্ত বাক্য কি ভুল, সেটা কিন্তু আমাদের মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে, তাই না? তাহলে যে বাক্যগুলো পুরোপুরি সঠিক বা যে বাক্যগুলো পুরোপুরি ভুল, সেই সমস্ত বাক্যগুলোকে আমরা স্টেটমেন্ট হিসেবে ধরব, তাই না? তাহলে সেন্টেন্স থেকে আমরা স্টেটমেন্ট বের করে নেব। তাহলে সমস্ত বাক্যকে কিন্তু আমরা স্টেটমেন্ট বলতে পারবো না। আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। তাহলে সেন্টেন্স থেকে আমরা কি করব? স্টেটমেন্ট বার করব, স্টেটমেন্টগুলো আমরা চুজ করব। সেই স্টেটমেন্টগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তাহলে আমরা তো বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা পড়ি, তো সেই সমস্ত লেখা যদি পুরোপুরি সত্য হয় তাহলে সেটা একটা স্টেটমেন্ট হবে। যদি পুরোপুরি ফলস হয়, ভুল হয়, তাহলে সেটা একটা স্টেটমেন্ট হবে। অর্থাৎ কোনো বাক্য ঠিকও না আবার ভুলও না, আবার ঠিক বা ভুল এরকম যদি হয় তখন সেই বাক্যকে আমরা স্টেটমেন্ট বলবো না। বোঝা গেল? আমি উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। যে 1 নম্বর দেখো এক্সাম্পল, যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ওকে, দেখো এটা কিন্তু সবাই জানে। অর্থাৎ কোনো একটা বাক্য পুরোপুরি সঠিক হবে না ভুল হবে সেটা কিন্তু আমরা নিজেরা ঠিক করতে পারবো না। অর্থাৎ কোনো বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বা কোনো তথ্য থেকে যদি আমরা তথ্য জেনে যদি আমরা বলতে পারি যে বাক্যটা পুরোপুরি সঠিক, ট্রু, আর বাক্যটা পুরোপুরি ভুল বা ফলস, তখন ওই বাক্যটাকে আমরা কি বলবো? স্টেটমেন্ট বলবো। অর্থাৎ সমস্ত বাক্যকে আমরা স্টেটমেন্ট বলতে পারবো না, কিন্তু সমস্ত স্টেটমেন্টই হলো বাক্য। যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটা সবাই জানে, তাই না? তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তাহলে এটা একটা বাক্য, কিন্তু এটা একটা স্টেটমেন্ট, কারণ এটা এই বাক্যটা পুরোপুরি সঠিক যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তাহলে এটা একটা স্টেটমেন্ট। এবং এটা কেমন স্টেটমেন্ট? ট্রু, সঠিক স্টেটমেন্ট, তাই তো? এবারে 2 নম্বর দেখো, 2 নম্বর সেন্টেন্স বলা হলো যে কলকাতার লোক সব থেকে বুদ্ধিমান, তাই না? এটা তো বাক্য, কিন্তু এটা কি স্টেটমেন্ট বলতে পারবো? কারণ কলকাতার লোক সব থেকে বুদ্ধিমান, এই কথাটা শুনে কলকাতার লোকজন বলবে হ্যাঁ আমরা সত্যি বুদ্ধিমান, কিন্তু বাকি ডিস্ট্রিক্টের লোক কি বোকা, বুদ্ধিমান? তারা তো মানবে না। সুতরাং এটা বাক্য হলো, এটা কিন্তু স্টেটমেন্ট নয়। কারণ কোনো বৈজ্ঞানিক যুক্তি দ্বারা এটা বোঝানো হচ্ছে না, এখানে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই যে কলকাতার লোক সব থেকে বুদ্ধিমান, বা কোনো তথ্যও নেই যে কলকাতার লোক সব থেকে বুদ্ধিমান। সুতরাং এটা বাক্য হলে এটাকে আমরা স্টেটমেন্ট বলবো না, তাই না? তাহলে অন্যান্য ডিস্ট্রিক্টের লোকজন এটা তো কখনোই মানবে না যে কলকাতার লোকজনই শুধু বুদ্ধিমান। সুতরাং এটা একটা স্টেটমেন্ট নয়, তাই না? এটা স্টেটমেন্ট নয়, তাহলে এটা হচ্ছে নট স্টেটমেন্ট। 3 নম্বর, সূর্য পশ্চিম থেকে ওঠে। সূর্য পশ্চিম থেকে ওঠে, তাই না?
তাহলে এই বাক্যটি তোমরা পড়লে এবং এই বাক্যটি পড়ে তোমাদের মস্তিষ্কে তোমরা চিন্তা করবে এবং কি বলবে যে বাক্যটি ভুল। কারণ তোমরা তো জানো যে সূর্য পশ্চিম দিকে ওঠে না, সূর্য পূর্ব দিকে ওঠে, সুতরাং এই বাক্যটি পুরোপুরি ভুল, তাই না? এইটা পুরোপুরি ভুল। বৈজ্ঞানিক যুক্তি দিয়ে তুমি যদি চিন্তা ভাবনা করো, তথ্য দিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো, তাহলে সূর্য পশ্চিম দিকে ওঠে না, এটা কিন্তু পুরোপুরি ভুল। এটা বাক্য কিন্তু এটা স্টেটমেন্ট, তাই না? দেখো এই বাক্যটি পুরোপুরি ফলস, ভুল। আচ্ছা, সুতরাং এটা একটা স্টেটমেন্ট, কিন্তু কি স্টেটমেন্ট? রং স্টেটমেন্ট, ফলস স্টেটমেন্ট। এটা তো ভুল তথ্য, তাই না? ঠিক তো? এটা যেমন সঠিক স্টেটমেন্ট, এটা হলো ফলস স্টেটমেন্ট, তাই তো? ভুল স্টেটমেন্ট। তাহলে এটা হলো ভুল উক্তি বা ভুল স্টেটমেন্ট, কিন্তু স্টেটমেন্ট। এটা বাক্য এবং স্টেটমেন্ট। তাহলে বুঝতে পারছো? তাহলে কোন বাক্যগুলোকে আমরা স্টেটমেন্ট বলছি, কোন বাক্যগুলোকে আমরা স্টেটমেন্ট বলছি না। আবার স্টেটমেন্ট যেটা হবে সেটা হয় ভুল হবে, নয় ঠিক হবে, হয় 100% সঠিক হবে, না হলে 100% ভুল হবে। সেটা আমাদের চিন্তাভাবনা দ্বারা বিচার বিবেচনা করব, আমরা বিভিন্ন তথ্য দ্বারা বিচার করব, আবার বৈজ্ঞানিক যুক্তি দ্বারা আমরা বিচার করব। বোঝা গেল? আবার একটা এক্সাম্পল দিচ্ছি যে 4 + 6 10, 4 + 6 10, এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এবং ম্যাথমেটিক্যালি ল্যাঙ্গুয়েজ, গাণিতিক যে ভাষা, তোমরা যাই লিখো না কেন সেটা কিন্তু অবশ্যই স্টেটমেন্ট হবে। কারণ গণিতে মাঝামাঝি বলে কিছু হয় না, হয় ভুল হবে না হলে ঠিক হবে, তাই না? তো স্টেটমেন্ট মানে তো আমরা জানলাম যে কোনো বাক্য হয় পুরোপুরি সঠিক হতে হবে আর না হলে পুরোপুরি ভুল হতে হবে, সেটাকে আমরা স্টেটমেন্ট বলবো। তাহলে 4 + 6 এটা তো এমনি সঠিক, সুতরাং এটা একটা স্টেটমেন্ট। আবার কেউ বলা হলো যে 3 × 4 = 10, অর্থাৎ 3-এর সাথে যদি আমি 4 গুণ করে আমি কী পেলাম? 10। তোমরা চিন্তা করো বা তোমরা দেখেই বুঝতে পারবে যে 3-এর সাথে 4 গুণ করলে 10 হয় না, তাহলে এটা পুরোপুরি ভুল। তাহলে এটা একটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। এবং ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কী হয়? হয় ভুল হবে আর না হলে ঠিক হবে। এই স্টেটমেন্টটা দেখো, এটা একটা স্টেটমেন্ট কিন্তু ভুল, তাই না? ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা ভুল ল্যাঙ্গুয়েজ। 3 × 4 কখনো 10 হয় না, কিন্তু স্টেটমেন্ট, যেহেতু পুরোপুরি ভুল, সুতরাং এই দুটো হলো স্টেটমেন্ট। অর্থাৎ এটা হলো ট্রু স্টেটমেন্ট, এটা হলো ফলস স্টেটমেন্ট, তাই না? এবারে নেক্সট এক্সাম্পল দেখো যে প্রত্যেক বাস্তব সংখ্যা একটি কাল্পনিক সংখ্যা, তাই না? প্রত্যেক বাস্তব সংখ্যা একটি কাল্পনিক সংখ্যা। তাহলে এটা একটা বাক্য, কিন্তু এটাকে কি আমরা স্টেটমেন্ট বলবো? একটু ভেবে দেখি। আচ্ছা, যে কোনো একটা বাস্তব সংখ্যা নাও, ধরো 2 এর সাথে ধরো একটা আয়োটা যোগ করো, তার সাথে 0 গুণ করে দাও, তাই না? তাহলে আয়োটা × 0, এটা 0 হলো, তাহলে এটা 2। তো কোনো সংখ্যার সাথে যদি আয় থাকে, ইমাজিনারি নাম্বার থাকে, আয়োটা থাকে, সেটা একটা কাল্পনিক সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যাটা কি হয়ে গেল? একটা কাল্পনিক সংখ্যায় আমরা কনভার্ট করলাম, একটা কাল্পনিক সংখ্যা হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেক বাস্তব সংখ্যা একটা কাল্পনিক সংখ্যা। বোঝা গেল? সুতরাং এটা একটা বাক্য এবং এই বাক্যটাকে আমরা স্টেটমেন্ট বলবো, এবং এটা একটা ট্রু স্টেটমেন্ট, সঠিক স্টেটমেন্ট। নিশ্চয়ই বোঝাতে পেরেছি? আচ্ছা, লাস্ট একটা এক্সাম্পল আমি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা দেখো, লাস্ট এক্সাম্পল যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, 180 ডিগ্রি। এটা তোমরা জানো, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং এটা একটা স্টেটমেন্ট। তাহলে আমরা যে বাক্যই পড়ি না কেন, তোমাদের এই চ্যাপ্টারে দেখবে প্রথমের দিকে বলবে যে এটা স্টেটমেন্ট কিনা, দেখো তোমরা পড়ে বুঝতে পারবে। ঠিক আছে? যে কোনো একটা বাক্য পড়বে, দেখবে যে সেটা যদি সঠিক হয় সম্পূর্ণরূপে, তাহলে সেটাকে স্টেটমেন্ট বলবে। কোনো বাক্য যদি সম্পূর্ণরূপে মিথ্যা হয়, ভুল হয়, ফলস হয়, তাহলে সেটাকে স্টেটমেন্ট বলবে। কিন্তু এমন কিছু বাক্য পাবে যেটা কারোর কাছে সঠিক মনে হবে, কারোর কাছে সঠিক মনে হবে না, তাই না? এরকম যদি বাক্য পাও, অর্থাৎ একটা বাক্য কখনোই ট্রু এবং ফলস, সত্য এবং মিথ্যা একসাথে হতে পারে না, সেই ধরনের বাক্যগুলোকে আমরা স্টেটমেন্ট বলবো না। এবারে আমি দুটো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এক নম্বর হলো নেগেশন অফ স্টেটমেন্ট,
নেগেশন অফ স্টেটমেন্ট, আর 2 নম্বর কি কম্পাউন্ড স্টেটমেন্ট, নেগেশন স্টেটমেন্ট, ওকে, আর 2 নম্বর কি কম্পাউন্ড স্টেটমেন্ট, তাই না? তাহলে আমরা বাক্য থেকে স্টেটমেন্ট বের করলাম। এখন এই স্টেটমেন্টের আমি দুটো ভাগ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে নেগেশন অফ স্টেটমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। প্রথমে আমরা নেগেশন অফ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করব। নেগেশন মানে না সূচক, অর্থাৎ কোনো একটা স্টেটমেন্টকে যদি না সূচক আকারে লিখি তখন সেই স্টেটমেন্টটাকে আমরা বলবো নেগেশন অফ স্টেটমেন্ট। বোঝা গেল? অর্থাৎ প্রথমে আমরা একটা, আচ্ছা তার আগে আমরা জানবো যে একটা স্টেটমেন্টকে আমরা কিভাবে ডিনোট করব, কিভাবে নোটিফাই করব। ওকে, সবসময় তো আমরা এই ভাষা দিয়ে আমরা লিখতে পারবো না, তাই না? স্টেটমেন্টকে সবসময় আমরা এইভাবে লিখব। আমরা পি নাম দিয়ে লিখব, কেউ কিউ নাম দিতে পারো, কেউ এ নাম দিতে পারো, বি সি ডি, মানে যা ইচ্ছে তাই নাম দিতে পারো। আমরা এইভাবে ডিনোট করব, যে কোনো লেটার দিয়ে তুমি ডিনোট করতে পারো, একটা স্টেটমেন্টকে প্রকাশ করতে পারো। তাহলে একটা স্টেটমেন্টকে আমরা পি সার্চ দ্যাট দ্বারা প্রকাশ করব, বা কেউ পি এইভাবে প্রকাশ করতে পারে, তাই না? আমরা সাধারণত পি সার্চ দ্যাট দ্বারা প্রকাশ করব। অর্থাৎ একটা স্টেটমেন্ট যখন লিখব তখন আমরা লিখব যে পি সার্চ দ্যাট, ধরো এই স্টেটমেন্টটা লিখছি, হ্যাঁ এটা, তাহলে পি সার্চ দ্যাট কি লিখব 4 + 6 = 10। তাহলে এই স্টেটমেন্টটাকে আমি পি দ্বারা ডিনোট করলাম। প্রত্যেকটা স্টেটমেন্টকে আমরা ইংরেজি লেটার দ্বারা ডিনোট করব। বোঝা গেল? লেটারটা স্মল হতে পারে, ক্যাপিটাল হতে পারে। বোঝা গেল? আবার এই যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটাকে ধরো আমি কিউ নাম দিলাম, কিউ সার্চ দ্যাট পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ওকে, তাহলে পি একটা স্টেটমেন্ট হলো, কিউ একটা স্টেটমেন্ট হলো। অর্থাৎ স্টেটমেন্টগুলোকে পি সার্চ দ্যাট, কিউ সার্চ দ্যাট দ্বারা আমরা ডিনোট করব। এবারে চলে আসছে আমরা নেগেশন অফ স্টেটমেন্ট, অর্থাৎ এই সমস্ত স্টেটমেন্টের না সূচক স্টেটমেন্ট। নেগেশন মানে না সূচক, অর্থাৎ না থাকবে, নয় থাকবে ওই বাক্যে, তাই না? তাহলে এই স্টেটমেন্টগুলোর সাথে না বা নয় এটা যুক্ত হবে, তাহলে এই স্টেটমেন্ট কী হয়ে যাবে? নেগেশন অফ স্টেটমেন্ট হয়ে যাবে, না সূচক উক্তি হয়ে যাবে। এক্সাম্পল, আচ্ছা আমি এক্সাম্পল দ্বারা বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে পি স্টেটমেন্টের নেগেশন স্টেটমেন্টকে আমরা ডিনোট করব বা নোটিফাই করব এই চিহ্ন দ্বারা, নেগেশন অফ পি। তাহলে পি স্টেটমেন্টের নেগেশন কি? এই চিহ্ন দ্বারা, ইকুইভ্যালেন্ট বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। তাহলে পি একটা স্টেটমেন্ট, তার নেগেশন যে স্টেটমেন্ট সেটাকে আমরা ডিনোট করলাম ইকুইভ্যালেন্ট পি, অর্থাৎ এই চিহ্নটাকে বলা হয় নেগেশন চিহ্ন, তাই তো? তাহলে নেগেশন পি, তাহলে কি লিখব? আচ্ছা, এখানে বলা হলো এইটার নেগেশন বের করছি, পি সার্চ দ্যাট 4 + 6 = 10। তাহলে 4 এবং 6 = 10। তাহলে এই না সূচক বাক্য কী হবে? সিম্পল ব্যাপার, আমরা না বলে দেবো, মানে 4 + 6 10 হয় না, 4 এবং 6 সমষ্টি 10 নয়। তাহলে আমি কি লিখব? নেগেশন অফ পি সার্চ দ্যাট 4 + 6 = 10। তাহলে এটা পি স্টেটমেন্টের নেগেশন স্টেটমেন্ট হলো। নেক্সট একটা এক্সাম্পল দেখো, ধরো আর একটা স্টেটমেন্ট বলা হলো সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? তাহলে এই স্টেটমেন্টের নেগেশন স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট, আর কি হবে? আমরা না যুক্ত করে দিব, তাই না? সবসময় না নয় ওই বাক্যে থাকবে, নেগেশন স্টেটমেন্টে না বা নয় এই কথাটি থাকবে, এই ওয়ার্ডটি থাকবে। তাহলে সূর্য পূর্ব দিকে ওঠে না, নেগেশন অফ আর কি হবে? সূর্য পূর্ব দিকে ওঠে না। নিশ্চয় বুঝতে পেরেছো? ওকে, আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ধরো এস একটা স্টেটমেন্ট সার্চ দ্যাট ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে আমি একটা স্টেটমেন্ট লিখছি, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাই না? তাহলে এর নেগেশন যে স্টেটমেন্ট সেটা কি হবে? সেটা এইভাবে ডিনোট করছি, ইকুইভ্যালেন্ট এস সার্চ দ্যাট। তাহলে না যুক্ত করব, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র নয়, তাই না? তাহলে এই স্টেটমেন্টের নেগেশন স্টেটমেন্ট কি হবে? ভারতবর্ষ একটি গণতান্ত্রিক
রাষ্ট্র নয়। ওকে, বুঝতে পেরেছো? তো আমরা প্রথমে সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম, তারপরে সেখান থেকে আমরা স্টেটমেন্টকে বের করলাম, এবং স্টেটমেন্টগুলো কি হতে হবে, একটা বাক্য স্টেটমেন্ট হতে হলে হয় পুরোটা টোটালি 100% ট্রু হতে হবে, আর ফলস হতে হবে, মাঝে মাঝে থাকতে পারবে না। তখন সেই বাক্যগুলোকে স্টেটমেন্ট বললাম, এবং স্টেটমেন্টের কিছু উদাহরণ দিলাম, এবং স্টেটমেন্টের দুটো ভাগ নিয়ে আলোচনা করছি, একটা নেগেশন অফ স্টেটমেন্ট, একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। আমরা নেগেশন অফ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করলাম। ওকে, তাহলে এখন আমরা নেগেশন অফ স্টেটমেন্টের ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে নেগেশন অফ স্টেটমেন্টের ট্রুথ টেবিল কী হবে? ধরো পি একটা স্টেটমেন্ট দেওয়া আছে, আর পি স্টেটমেন্টের নেগেশন হচ্ছে পি, তাই না? অর্থাৎ পি স্টেটমেন্টের নেগেশন হচ্ছে, নেগেশন স্টেটমেন্ট হলো ইকুইভ্যালেন্ট পি, তাই না? অর্থাৎ পি স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে নেগেশন অফ পি কী হবে? ফলস হবে। আবার নেগেশন অফ পি যদি ট্রু হয় তাহলে পি স্টেটমেন্ট কী হবে? কী হবে? ফলস হবে। অর্থাৎ ট্রুথ টেবিলটা আমি এইভাবে তৈরি করব। ওকে, তাহলে পি স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে নেগেশন অফ পি স্টেটমেন্টটা কী হবে? ফলস হবে। আচ্ছা, নেগেশন অফ পি স্টেটমেন্ট যদি ফলস হয় তাহলে তার যে নেগেশন বা নাসূচক যে বাক্য সেটা কী হবে? ট্রু হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ পি স্টেটমেন্ট আমি ধরো লিখলাম সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে নেগেশন পিটা কী হবে? সূর্য পূর্ব দিকে ওঠে না, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে না, তাই না? দেখো এটা কিন্তু এই বাক্যটা কিন্তু ট্রু, কিন্তু নেগেশন পি যখন আমরা স্টেটমেন্টটা লিখলাম তখন কিন্তু এটা ফলস, সূর্য পূর্ব দিকে ওঠে না, এটা কিন্তু ফলস স্টেটমেন্ট, আর এটা কিন্তু ট্রু স্টেটমেন্ট, তাই তার ট্রুথ টেবিলটা এরকম হবে। ওকে, এবারে আমি কম্পাউন্ড স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো কম্পাউন্ড স্টেটমেন্ট কি? কম্পাউন্ড স্টেটমেন্ট হলো দুই বা ততোধিক স্টেটমেন্টকে যুক্ত করবে, এবং নতুন যে স্টেটমেন্টটা আমরা পাবো সেটাকেই বলবো কম্পাউন্ড স্টেটমেন্ট। অর্থাৎ ধরো পি একটা স্টেটমেন্ট, কিউ একটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। আচ্ছা, তাদের যদি আমরা যোগ করে দিই তাহলে নতুন যে স্টেটমেন্টটা পেলাম সেটার নাম দিলাম আর সাচ দ্যাট পি প্লাস কিউ, তাই না? তখন এই নতুন যে স্টেটমেন্ট পেলাম সেটাকে, সেই স্টেটমেন্টটাকেই আমরা বলবো কম্পাউন্ড স্টেটমেন্ট। অর্থাৎ দুই বা ততোধিক বাক্য যুক্ত করে, দুই বা ততোধিক স্টেটমেন্ট যুক্ত করে নতুন যে স্টেটমেন্টটা আমরা পাবো সেই স্টেটমেন্টটাকেই বলবো আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট। তাহলে এই আরটাকে কি বলবো আমরা? কম্পাউন্ড স্টেটমেন্ট। আচ্ছা, এবং এই পি ও কিউ দুটো স্টেটমেন্টকে কি বলবো? কম্পোনেন্ট অফ স্টেটমেন্ট, কম্পোনেন্ট অফ কম্পাউন্ড স্টেটমেন্ট। কম্পাউন্ড স্টেটমেন্টের উপাংশ উক্তি, তাই তো? স্টেটমেন্ট মানে উক্তি, আর কম্পোনেন্ট মানে উপাংশ। অর্থাৎ পি আর কিউ হলো কি? কম্পোনেন্ট অফ কম্পাউন্ড স্টেটমেন্ট। বোঝা গেল? তাহলে আর একটা স্টেটমেন্ট, এটা দুটো স্টেটমেন্ট যুক্ত করে আর পেয়েছি, তাহলে আর হচ্ছে একটা স্টেটমেন্ট, সেটাকে কি বলবো? কম্পাউন্ড স্টেটমেন্ট। এবং যে দুটো স্টেটমেন্ট বা উক্তি যুক্ত করে আমরা নতুন স্টেটমেন্ট পেলাম সেই দুটো স্টেটমেন্টকে আমরা বলবো কম্পোনেন্ট অফ কম্পাউন্ড স্টেটমেন্ট। অর্থাৎ কম্পাউন্ড স্টেটমেন্টের উপাংশ উক্তি বা উপাংশ স্টেটমেন্ট। বোঝা গেল? এখানে কম্পাউন্ড স্টেটমেন্ট যখন তৈরি করব তখন দুই বা ততোধিক বাক্য লাগবে। এখন এই দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করার জন্য আমাদের কি লাগবে? কানেক্টর লাগবে। অর্থাৎ দুই বা ততোধিক বাক্য যুক্ত করার জন্য কিছু তো লাগবে, তাই না? যেমন এবং লাগতে পারে, অর লাগতে পারে, তাই না? তাহলে কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? এবং ইংরেজিতে অ্যান্ড, আর কি লাগবে? আর কি লাগবে? অথবা, আর ইংরেজিতে অর, তাই না? তাহলে এই দুটো ওয়ার্ড কিন্তু লাগছে, একটা অ্যান্ড এবং অর। এই দুটো ওয়ার্ডের সাহায্যে আমরা দুই বা ততোধিক বাক্য যুক্ত করব এবং কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি করব। ওকে, তাহলে এখানে অ্যান্ড এবং অর কি কাজ করছে? কানেক্টর হিসেবে কাজ করছে। তাহলে এই অ্যান্ড এবং অরকে কি বলে? কানেক্টর। ওকে, আমরা ম্যাথমেটিক্যালি অ্যান্ড গিয়ে আমরা কীভাবে ডিনোট করব? ইন্টারসেকশন আকারে, অর এইভাবে। আর অরকে
আমরা কীভাবে ডিনোট করব, এইভাবে অর এইভাবে ইউনিয়ন, তাই না? অ্যান্ডকে আমরা ইন্টারসেকশন হিসাবে আমরা পড়বো, ইন্টারসেকশন বলবো, এবং অরকে আমরা কি বলবো, ইউনিয়ন। এই চিহ্ন দ্বারা আমরা ডিনোট করব। একটা এক্সাম্পল দেখাচ্ছি যে পি একটা স্টেটমেন্ট দেওয়া আছে, √2 একটি মূলদ সংখ্যা, আচ্ছা কিউ আর একটা স্টেটমেন্ট দেওয়া আছে যোগ 5 = 8। তাহলে এখানে দুটো স্টেটমেন্ট আমরা পেলাম। ওকে, তাহলে এই দুটো স্টেটমেন্টকে আমরা যুক্ত করব, এবং নতুন যে স্টেটমেন্ট পেলাম সেটা হলো আর, সাজ দ্যাট আমি লিখতে পারি পি প্লাস কিউ, অর্থাৎ আর সাজ দ্যাট আমরা কীভাবে ডিনোট করছি দেখো, লিখব যে √2 একটি মূলদ সংখ্যা এবং 3 যোগ 5 = 8। তাহলে এই দুটো স্টেটমেন্ট যুক্ত করে আমরা নিউ একটা স্টেটমেন্ট পেলাম, কি পেলাম, √2 একটি মূলদ সংখ্যা এবং 3 + 5 = 8। তাহলে এবং দ্বারা দুটো স্টেটমেন্টকে যুক্ত করলাম। তাহলে এবং এখানে কি কানেক্টর, এবং এখানে কানেক্টর, এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এবং কখন আমরা ব্যবহার করব। দুটো বাক্যকে যখন যুক্ত করব, আমরা তো অথবাও ব্যবহার করতে পারতাম, অরও ব্যবহার করতে পারতাম। তাহলে কখন অ্যান্ড ব্যবহার করব, কখন অর ব্যবহার করব, এটা জানতে হবে। অ্যান্ড ব্যবহার করব সচরাচর যখন, অ্যান্ড ব্যবহার করব কখন, যখন দুটি স্টেটমেন্ট বা উক্তি কী হবে, সত্য হবে, তখন আমরা এবং ব্যবহার করব, বা অ্যান্ড ব্যবহার করব, বা ইন্টারসেকশন ব্যবহার করব। বোঝা গেল? দেখো √2 একটি মূলদ সংখ্যা, ট্রু স্টেটমেন্ট, আবার 3 যোগ 5 = 8, এটা একটা ট্রু স্টেটমেন্ট। তাহলে দুটি সঠিক স্টেটমেন্ট যখন যুক্ত করব তখন কিন্তু আমরা অ্যান্ডের সাহায্য নেব, অ্যান্ডকে কানেক্টর হিসেবে কাজে লাগাবো। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। নেক্সট একটা এক্সাম্পল দেখো, ধরো দেওয়া আছে পি সাজ দ্যাট আকাশের রং নীল, আকাশের রং নীল, এবং কিউ আর একটা স্টেটমেন্ট, ধরো পাতার রং সবুজ, পাতার রং সবুজ। তাহলে দুটো স্টেটমেন্টকে আমরা যুক্ত করব, এবং নতুন স্টেটমেন্ট পেলাম আর। তাহলে কীভাবে যুক্ত করব এটা আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি পি প্লাস কিউ দ্বারা, কিন্তু আমি যখন লিখব তখন কীভাবে লিখব, আকাশের রং নীল এবং পাতার রং সবুজ। তাহলে দেখো আকাশের রং নীল এটা একটা ট্রু স্টেটমেন্ট, পাতার রং সবুজ এটা একটা সঠিক স্টেটমেন্ট। তাহলে দুটো সঠিক স্টেটমেন্টকে আমরা যখন যুক্ত করছি তখন কিন্তু অ্যান্ড এবং লাগাচ্ছি, এই কানেক্টরটাকে আমরা লাগাচ্ছি, এবং লাগিয়ে আমরা নতুন স্টেটমেন্ট পাচ্ছি, এটাকে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট বলবো। আবার ধরো কম্পাউন্ড স্টেটমেন্ট দেওয়া আছে, বললো যে এখান থেকে সিঙ্গেল স্টেটমেন্টটা লেখো, সিঙ্গেল উক্তিতে প্রকাশ করো, তখন এটা কি লিখবে, আকাশের রং নীল একটা স্টেটমেন্ট দিবে, পি সাজ দ্যাট আকাশের রং নীল, এবং কিউ এবং নিচে লিখবে কিউ সাজ দ্যাট পাতার রং সবুজ। বুঝতে পেরেছ কখন আমরা অ্যান্ড ব্যবহার করব, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এইভাবে তোমরা এই বইয়ের প্রবলেমগুলো সলভ করতে পারবে, দুটো বাক্যকে যুক্ত করতে পারবে, দুটো বাক্যকে পৃথক করতে পারবে। বোঝা গেল? এবং অ্যান্ড কখন ব্যবহার করতে হয় সেটাও বোঝালাম। এবারে আমি কম্পাউন্ড স্টেটমেন্টের যে কানেক্টর অ্যান্ড, সেই অ্যান্ডের আমরা ট্রুথ টেবিল তৈরি করব, তাই না? তাহলে অ্যান্ড এর ট্রুথ টেবিল তৈরি করো শিখবো, তাই তো? অর্থাৎ ধরো দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটা পি, একটা স্টেটমেন্ট দেওয়া আছে কিউ, এবং তাদের যে কানেক্টর অ্যান্ড, অর্থাৎ পি এবং কিউ যুক্ত হয়ে যে নতুন স্টেটমেন্ট তৈরি হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট, সেটাকে আমরা কীভাবে লিখব, পি অ্যান্ড কিউ, এই চিহ্ন দ্বারা, তাই তো? এই চিহ্ন দ্বারা আমরা ডিনোট করব। ধরো একটা এক্সাম্পল আবার দিচ্ছি আমি, ধরো দেওয়া আছে পি সাজ দ্যাট আকাশের রং নীল, কিউ সাজ দ্যাট পাতার রং সবুজ, তাই না? তাহলে নতুন স্টেটমেন্ট আমরা আর পাবো, তাহলে কি হবে সেটা, আকাশের রং নীল এবং পাতার রং সবুজ, অর্থাৎ আকাশের রং নীল এবং পাতার রং সবুজ, তাই না? এই ক্ষেত্রে দেখো দুটো স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে তাদের কম্পাউন্ড স্টেটমেন্ট ট্রু হবে, এবং দুটো স্টেটমেন্টের মধ্যে কমপক্ষে একটি যদি ফলস হয়, দুটো ফলস হতে পারে, তাহলে কম্পাউন্ড স্টেটমেন্টটি কী হবে, ফলস হবে।
অর্থাৎ ধরো পি স্টেটমেন্ট ট্রু, কিউ স্টেটমেন্ট ট্রু, তাহলে পি অ্যান্ড কিউ কী হবে? ট্রু হবে। আচ্ছা, এবারে পি স্টেটমেন্ট যদি ট্রু হয়, কিউ স্টেটমেন্ট যদি ফলস হয়, তাহলে পি অ্যান্ড কিউ কী হবে? ফলস হবে। কমপক্ষে একটি ফলস হলে কম্পাউন্ড স্টেটমেন্টটি ফলস হবে। আচ্ছা, এবারে পি যদি ফলস হয়, কিউ যদি ট্রু হয়, তাহলে এটা অবশ্যই ফলস হবে, এবং পি ফলস, কিউ যদি ফলস হয়, তাহলে পি এবং কিউ ফলস হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? অর্থাৎ অ্যান্ড যখন কানেক্টর হিসাবে ব্যবহার করা হবে, তখন দুটো স্টেটমেন্টকে সঠিক হতে হবে, তখন তো আমরা অ্যান্ড ব্যবহার করি, এবং দুটো স্টেটমেন্ট যদি সঠিক হয়, তখন তাদের কম্পাউন্ড স্টেটমেন্টটা সঠিক হবে, আর তাদের মধ্যে কমপক্ষে মিনিমাম যদি একটি ফলস হয়, তাহলে স্টেটমেন্টও ফলস হবে। বুঝতে পেরেছি? এবারে আমি অর কানেক্টর নিয়ে আলোচনা করব, তাই তো? অর কানেক্টর নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথমে আমরা জানব যে অর কখন ব্যবহার করব। অর্থাৎ দুই বা ততোধিক বাক্যকে যুক্ত করতেও আমরা অর ব্যবহার করব, অর্থাৎ অথবা ব্যবহার করব, এই চিহ্নটা ব্যবহার করব। তাহলে কখন ব্যবহার করব? সচরাচর সাধারণত আমরা দুটি বাক্যের মধ্যে যখন একটা বাক্য ট্রু বাক্য, সঠিক বাক্য, এবং আরেকটা বাক্য ভুল বাক্য হবে, তখনই কিন্তু আমরা অর ব্যবহার করব। বোঝা গেল? অ্যান্ড কখন ব্যবহার করেছিলাম? যে দুটো সঠিক হলে আমরা অ্যান্ড ব্যবহার করেছিলাম, তাই না? কিন্তু এখানে কি করব আমরা? কমপক্ষে একটি ট্রু হবে আর অর একটি ফলস হবে, তখন কিন্তু আমরা অর ব্যবহার করব। ওকে, একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। ধরো পি একটা স্টেটমেন্ট দেওয়া আছে, পি সাজ দ্যাট 2 + 7 = 9, আর একটা স্টেটমেন্ট কিউ সাজ দ্যাট 4 × 3 = 15। ওকে, তাহলে এই দুটো বাক্যকে যুক্ত করে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি করলাম, তার নাম দিলাম আর সাজ দ্যাট 2 + 7 = 9 অর বা অথবা 4 × 3 = 15, তাই না? তাহলে এই স্টেটমেন্টটা দেখো ট্রু, 2 + 7 = 9 ট্রু স্টেটমেন্ট, 4 × 3 = 15 এটা ফলস স্টেটমেন্ট, তাই না? তাহলে যদি অথবা কখন ইউজ করব? অথবা কানেক্টরটা কখন ইউজ করব? যদি একটা স্টেটমেন্ট ট্রু হয় এবং অপর স্টেটমেন্টটি ফলস হয়, তখন কিন্তু আমরা অথবা ব্যবহার করব, এবং এখানে তাই করলাম। তাহলে নতুন যে কম্পাউন্ড স্টেটমেন্ট আর পেলাম, সেটাকে লিখলাম 2 + 7 = 9 অথবা 4 × 3 = 15। এরকম অনেক উদাহরণ তোমরা নিজে নিজে তৈরি করো এবং লেখো। ওকে, এখন এই অরকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো এক্সক্লুসিভ অর, একটা হলো এক্সক্লুসিভ অর, আর 2 নম্বর হলো ইনক্লুসিভ অর। ওকে, তাহলে আমরা এক্সক্লুসিভ অর সম্পর্কে জানবো এবং ইনক্লুসিভ অর সম্পর্কে জানবো। প্রথমে আমি এক্সক্লুসিভ অরের উদাহরণ দিচ্ছি। দেখো, 2 straight lines are parallel or intersecting। তাহলে এক্সক্লুসিভ অরে কি হবে? পি একটা উক্তি, কিউ একটা উক্তি। তাহলে এই পি বা কিউ উক্তি দুটি কখনো একসাথে বোঝাবে না, হয় পি উক্তিটি বোঝাবে না কিউ উক্তিটি বোঝাবে। তাহলে দুটি উক্তি কিন্তু একসাথে বোঝাবে না, সেই ক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ অর ব্যবহার করব। এক্সাম্পলটা দেখো, 2 straight lines are parallel or intersecting। দুটি সরল রেখা হয় প্যারালাল হবে, না হলে পরস্পরকে ছেদ করবে। দুটো স্ট্রেট লাইন তুমি নিলে, তারা একসাথে প্যারালাল, একসাথে ইন্টারসেক্টিং কি হতে পারে? একসাথে সমান্তরাল হবে আবার একসাথে ইন্টারসেক্টিং করবে, এটা কখনো সম্ভব নয়। তাহলে হয় পি স্টেটমেন্ট হবে, না হয় কিউ স্টেটমেন্ট হবে। দুটো স্টেটমেন্ট কখনোই একসাথে হবে না। হচ্ছে নাকি? দেখো, দুটো স্ট্রেট লাইন প্যারালাল, তো এই একটা স্টেটমেন্ট। আর 2 straight lines আর ইন্টারসেক্টিং, দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ছেদ করবে, এটা একটা উক্তি। তাহলে হয় পি হচ্ছে, না হয় কিউ হচ্ছে, দুটো কিন্তু কখনোই হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ অর ব্যবহার করব। ওকে, আর ইনক্লুসিভ অর কোথায় কখন ব্যবহার করব? অর্থাৎ ইনক্লুসিভ অর ব্যবহার করব পি এবং কিউ দুটি উক্তির মধ্যে কমপক্ষে একটি উক্তি বোঝাবে, আবার দুটো উক্তিও বোঝাতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, টু এন্টার in a country you need passport or voter ID card, তাই না? তাহলে কোনো একটা দেশে যখন তুমি প্রবেশ করবে, তখন তোমার কি দরকার?
হয় পাসপোর্ট দরকার অথবা ভোটার আইডি কার্ড দরকার, যে কোনো একটি দরকার, তাই না? তাহলে তুমি যখন একটা দেশে প্রবেশ করবে তখন পাসপোর্ট দেখালেও হবে অথবা ভোটার আইডি কার্ড দেখালেও হবে। তার মানে এখানে একটা স্টেটমেন্ট, এখানে এটা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট অর আছে, তাহলে এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি পাবো? পি সাজ দ্যাট টু এন্টার ইন এ কান্ট্রি ইউ নিড পাসপোর্ট, কিউ সাজ দ্যাট অপর একটি স্টেটমেন্ট কী হবে? টু এন্টার ইন এ কান্ট্রি ইউ নিড ভোটার আইডি কার্ড। অর্থাৎ পি এবং কিউ স্টেটমেন্টের মধ্যে যে কোনো একটি দরকার। তাহলে তুমি পাসপোর্ট দেখালেও তুমি ওই দেশে প্রবেশ করতে পারবে, ভোটার আইডি কার্ড দেখালেও ওই দেশে প্রবেশ করতে পারবে, আবার দুটো দেখালেও তোমরা ওই দেশে প্রবেশ করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইনক্লুসিভ অর ব্যবহার করব। যখন একটা বোঝাবে তখন এক্সক্লুসিভ অর, আর যখন কমপক্ষে একটি বোঝাবে তখন ইনক্লুসিভ অর ব্যবহার করব। নিশ্চয় বোঝাতে পেরেছি? আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, আরেকটা এক্সাম্পল দেখো। √2 ইজ এ রেশনাল নাম্বার or irrational number। দেখো এখানে দুটো স্টেটমেন্ট আছে, √2 ইজ এ রেশনাল নাম্বার একটা স্টেটমেন্ট পি, এবং কিউ সাজ দ্যাট √2 ইজ এ ইরেশনাল নাম্বার। অর্থাৎ √2 রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার, দুটো তো হতে পারে না, হয় রেশনাল নাম্বার হবে না হলে ইরেশনাল নাম্বার হবে, তা যে কোনো একটিকে বোঝাবে, তাই না? হয় সেটা কি ভুল স্টেটমেন্ট হবে আর না হলে সঠিক স্টেটমেন্ট হবে, দুটো কিন্তু একসঙ্গে হতে পারে না। √2 কখনোই রেশনাল এবং ইরেশনাল একসাথে হতে পারে না। তাহলে √2 কি হবে? হয় রেশনাল নাম্বার হবে অর ইরেশনাল নাম্বার হবে, তাহলে যে কোনো একটিকে বোঝাচ্ছে। সুতরাং এই কম্পাউন্ড স্টেটমেন্টটাকে আমরা বলবো এক্সক্লুসিভ অর। এটাকে কি বলবো আমরা? এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর। এবারে নেক্সট যে এক্সাম্পল সেটা হলো টু এন্টার in a library you need library card or school ID card, তাই না? তাহলে এই যে স্টেটমেন্ট কম্পাউন্ড স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকে আমরা এই কম্পাউন্ড স্টেটমেন্ট একটা কানেক্টর আছে অর, তাহলে এই অরটাকে আমি কি বলবো? এক্সক্লুসিভ বলবো না ইনক্লুসিভ অর বলবো? তাহলে দেখো এখানে দুটো স্টেটমেন্ট আছে, একটা স্টেটমেন্ট পি সাজ দ্যাট টু এন্টার ইন এ লাইব্রেরি ইউ নিড লাইব্রেরি কার্ড, দ্বিতীয় স্টেটমেন্ট কিউ সাজ দ্যাট টু এন্টার ইন এ লাইব্রেরি ইউ নিড স্কুল আইডি কার্ড। অর্থাৎ তুমি যদি শুধু লাইব্রেরি কার্ড দেখাও তাও লাইব্রেরিতে ঢুকতে দিবে, যদি স্কুল আইডি কার্ড দেখাও তাও লাইব্রেরিতে ঢুকতে দিবে। তাহলে যে কোনো মিনিমাম, আবার দুটো যদি দেখাও তাও তোমাদের লাইব্রেরি রুমে ঢুকতে দিবে। অর্থাৎ যে কোনো একটি দরকার, মিনিমাম যে কোনো একটি জিনিস দরকার, আবার দুটো জিনিস হলেও হবে। সুতরাং এই অরটাকে আমরা বলবো ইনক্লুসিভ অর। নিশ্চয় বোঝাতে পেরেছি? কোনো সমস্যা নেই। এবারে আমি কোয়ান্টিফায়ার্স সম্পর্কে আলোচনা করব। কোয়ান্টিফায়ার্স কি? তো আমরা কোয়ান্টিফায়ার্স বলতে আমরা দেয়ার এক্সিস্ট or for all or every, for every, তাই না? তাহলে এইগুলোকে আমরা কোয়ান্টিফায়ার্স বলবো, তাই না? এটা অর, যে কোনো একটা ব্যবহার করি আমরা। তাহলে কোয়ান্টিফায়ার্স কোনগুলো? দেয়ার এক্সিস্ট অথবা ফর অল, ফর এভরি, এইগুলোকে আমরা কোয়ান্টিফায়ার্স বলবো। তো ম্যাথমেটিক্যালি যখন আমরা প্রবলেম করব তখন আমরা এইগুলো এখন ভাষায় লিখেছি, তখন আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করব। ম্যাথমেটিক্যালি আমরা এটাকে বোঝাবো, ডিনোট করব। তাহলে ম্যাথমেটিক্যালি কোন চিহ্ন ব্যবহার করব? এই দেয়ার এক্সিস্টকে, ফর অল বা ফর এভরিকে কোন চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করব, আমরা লিখব। ম্যাথমেটিক্যালি যখন আমরা কোনো ভাষা বা ল্যাঙ্গুয়েজ লিখব তখন দেয়ার এক্সিস্ট এইভাবে আমরা ইংরেজিতে লিখব না, একটা চিহ্ন ব্যবহার করব। তাহলে দেয়ার এক্সিস্টের চিহ্ন হলো এরকম, আর ফর অল আর ফর এভরি চিহ্ন হলো এইটা, উল্টো এ। হ্যাঁ, দেয়ার এক্সিস্টের চিহ্ন হলো উল্টো ই এবং ফর অল আর ফর এভরি চিহ্ন হলো উল্টো এ। এই চিহ্ন দ্বারা আমরা ডিনোট করব। তো এবারে আমরা জানবো যে দেয়ার এক্সিস্ট কি, ফর অল কি, এগুলো কেন ব্যবহার করা হয় এবং কোথায় ব্যবহার করা হয়। দেয়ার এক্সিস্ট ব্যবহার করা হয় অ্যাটলিস্ট কমপক্ষে একটি জিনিসের অস্তিত্ব থাকবে। যখন কমপক্ষে একটি জিনিসের অস্তিত্ব থাকবে তখন আমরা দেয়ার এক্সিস্ট ব্যবহার করব।
তাই না? তাহলে অ্যাটলিস্ট একটি জিনিসের অস্তিত্ব থাকবে, তখন আমরা কিন্তু দেয়ার এক্সিস্ট ব্যবহার করব। তাহলে ফর অল বা ফর এভরি কখন ব্যবহার করব? উল্টো এ কখন ব্যবহার করব? এই চিহ্নটা ব্যবহার করব ইন জেনারেলাইজড, সব ক্ষেত্রে অস্তিত্ব থাকবে, সবারই ওপর আমি এই চিহ্নটা ব্যবহার করব। ওকে, অর্থাৎ সব কিছুর ওপরে অস্তিত্ব থাকবে, তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব, তাই না? তাহলে এটা আমরা জেনারেলাইজ ব্যবহার করব। ওকে, আর সব কিছুর ওপর অস্তিত্ব আছে, থাকবে, সব কিছুর অস্তিত্ব আছে, এই ক্ষেত্রে আমরা ফর অল বা ফর এভরি ব্যবহার করব। ওকে, তাহলে একটা উদাহরণ দিচ্ছি, দেখো এক্সাম্পল দেখো, আমি আগে ভাষায় প্রয়োগ করছি, তারপরে আমরা সিম্বল ইউজ করব, ম্যাথমেটিক্যালি ল্যাঙ্গুয়েজে লিখব, তাই না? তাহলে এক্সাম্পলটা কী হলো? ফর এভরি এক্স দেয়ার এক্সিস্ট ওয়াই, সরি, ফর এভরি এক্স দেয়ার এক্সিস্ট ওয়াই such that y less than x. ওকে, সরি একটু ভুল হলো, ফর এভরি রিয়েল এক্স, অর্থাৎ ফর এভরি রিয়েল এক্স দেয়ার এক্সিস্ট ওয়াই সাচ দ্যাট ওয়াই লেস দ্যান এক্স, অর্থাৎ ফর এভরি বা ফর অল কখন ব্যবহার করো? সব কিছুর ক্ষেত্রে, জেনারেলাইজ, অর্থাৎ তুমি এক্স, যে কোনো এক্স তুমি নিতে পারো, যে কোনো এক্স তুমি নিতে পারো, তার মধ্যে থেকে দেয়ার এক্সিস্ট ওয়াই, অর্থাৎ অ্যাটলিস্ট একটা ওয়াই আমরা পাবই যাতে ওয়াই লেস দ্যান এক্স হয়। দেখো তুমি তো এভরি রিয়েল নাম্বার নাও, এভরি রিয়েল এক্স মানে যে কোনো বাস্তব সংখ্যা নাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যা নাও, তার মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তোমরা পাবে যেটাকে আমি ওয়াই ধরেছি, দেয়ার এক্সিস্ট ওয়াই আমরা পাবো, অ্যাটলিস্ট কমপক্ষে একটা এলিমেন্ট পাবোই যেটা ওই রিয়েলের থেকে কী হবে? ছোট হবে, তাই না? অর্থাৎ ধরো 5 একটা রিয়েল নাম্বার নিলাম এবং তার মধ্যে থেকে একটা ওয়াই আমি চুজ করব, ধরো 3, তাহলে 3 কী হলো? 5-এর থেকে ছোট, তাহলে এই ক্ষেত্রে আমরা দেয়ার এক্সিস্ট এবং ফর অল ব্যবহার করছি। যদি ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে কী হবে? ফর এভরি রিয়েল, অর্থাৎ ফর এভরি চিহ্ন কি? ফর অল রিয়েল এক্স দেয়ার এক্সিস্টের চিহ্ন কি? দেয়ার এক্সিস্ট ওয়াই সাচ দ্যাট আমরা কি লিখবো? এস ডট টি ওয়াই লেস দ্যান এক্স। এটাকে যদি আরও ছোটো করে লিখে কি লিখবো? ফর অল এক্স বিলংস টু আর দেয়ার এক্সিস্ট ওয়াই সাচ দ্যাট ওয়াই লেস দ্যান এক্স। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে ফর অল এবং দেয়ার এক্সিস্ট কখন ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হয় এবং ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে কীভাবে লিখতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেয়ার এক্সিস্ট বলতে অ্যাটলিস্ট একটি জিনিসের অস্তিত্ব থাকবে, আর ফর অল বা ফর এভরি সেই ক্ষেত্রে কি? জেনারেলাইজ বা সব কিছুর ক্ষেত্রে অস্তিত্ব আছে, সেই ক্ষেত্রে আমরা ফর অল ব্যবহার করব। একটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, দেখবে এরকম অনেক উদাহরণ তোমরা বইয়ে পাবে। এবারে আমি ইমপ্লাইজ চিহ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইউজ অফ ইমপ্লাইজ, তাই না? তাহলে এই চিহ্নটা ব্যবহার করব কখন? ইফ দেন। ওকে, ইফ একটা স্টেটমেন্ট, দেন একটা স্টেটমেন্ট যদি থাকে তখন আমরা ইমপ্লাইজ চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ প্রথম স্টেটমেন্টটা দ্বিতীয় স্টেটমেন্টের দিকে নিয়ে যাবে, অর্থাৎ প্রথম স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলে দ্বিতীয় স্টেটমেন্টটাও ট্রু হবে, সঠিক হবে। প্রথম স্টেটমেন্ট যদি ভুল হয় দ্বিতীয় স্টেটমেন্টটাও ভুল হবে। অর্থাৎ প্রথম স্টেটমেন্ট যেমন ঠিক সেই দিকেই দ্বিতীয় স্টেটমেন্টকে নিয়ে যাবে, সঠিক হলে সঠিকের দিকে নিয়ে যাবে, ভুল হলে ভুলের দিকে নিয়ে যাবে। এখন পি স্টেটমেন্ট ট্রু, তাহলে কিউ স্টেটমেন্টটা কি? ফলস। এটা হতে পারে না, কারণ প্রথম স্টেটমেন্ট যেমন হবে দ্বিতীয় স্টেটমেন্টটা ঠিক তেমন হবে। সেই ক্ষেত্রে আমরা ইমপ্লাইজ চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ ইফ এবং দেন থাকলে আমরা ইমপ্লাইজ চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ ইফ পি দেন কিউ, যদি পি হয় তখন কিউ হবে। বোঝাতে পেরেছি? একটা এক্সাম্পল দেখো, যে এক্সাম্পল এ নাম্বার পি সাচ দ্যাট এ নাম্বার ইজ মাল্টিপল of 9, q such that a number is multiple of 3, তাই না?
তাহলে এটাকে যখন আমি ইফ দেনের সাথে যুক্ত করব, কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি করব, তখন নিউ একটা স্টেটমেন্ট পাবো আর সেটা কম্পাউন্ড স্টেটমেন্ট। কি লিখব? ইফ এ নাম্বার ইজ মাল্টিপল অফ 9, ইফ কোন একটা সংখ্যা 9 গুণিতক, দেন এ নাম্বার, তখন এ নাম্বার ইজ মাল্টিপল অফ 3, অর্থাৎ কোনো সংখ্যা যদি 9 গুণিতক হয় সেই সংখ্যাটা অবশ্যই 3 গুণিতক হবে, তাই না? তাহলে পি স্টেটমেন্টটা কোন দিকে নিয়ে যাচ্ছে? দ্বিতীয় স্টেটমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো সংখ্যা যদি 9 গুণিতক হয় অবশ্যই সেই সংখ্যাটি 3 গুণিতক হবে। বোঝাতে পেরেছি? অর্থাৎ এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি আমি লিখি তাহলে কি হবে? অর্থাৎ আর সাজ দ্যাট ইফ, এটাকে তো পি স্টেটমেন্ট ধরেছিলাম, তাহলে ইফ পি ইমপ্লাইজ দ্যাট, ইফ পি দেন কিউ, তাহলে পি যদি হয় তাহলে কিউ হবে। অর্থাৎ আর সাজ দ্যাট পি ইমপ্লাইজ কিউ। ইফ দেন তুলে দিলাম, ইফ দেনের জন্য আমরা ইফ দেনের পরিবর্তে আমরা ইমপ্লাইজ চিহ্ন ব্যবহার করব, সেটা শিখলাম। তাহলে কি লিখলাম? আর সাজ দ্যাট পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ পি যদি 9 গুণিতক হয় তাহলে কিউ 3 গুণিতক হবে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো একটা স্টেটমেন্ট দেওয়া আছে, ইউ আর বর্ন ইন এ কান্ট্রি, ইউ আর বর্ন ইন এ কান্ট্রি, এবং দ্বিতীয় স্টেটমেন্ট ওই দিকে নিয়ে যাবে। আচ্ছা, তুমি কোনো একটা দেশে জন্মগ্রহণ করেছো, তার মানে কি? তুমি ওই দেশের বাসিন্দা, তাহলে ইউ আর সিটিজেন অফ দ্যাট কান্ট্রি। বোঝা গেল? তাহলে তুমি একটা দেশে জন্মগ্রহণ করেছো, কোন একটা দেশে, তাহলে ওই দেশে জন্মগ্রহণ করার অর্থই হলো তুমি ওই দেশের বাসিন্দা, তাই না? তাহলে পি স্টেটমেন্টটা কোন দিকে নিয়ে যাচ্ছে? কিউর দিকে নিয়ে যাচ্ছে, কারণ তুমি আগে ওই দেশে জন্মগ্রহণ করবে, তারপরে তো ওই দেশের বাসিন্দা হবে। তাহলে আমি যদি এটা লিখি এইভাবে, যে নতুন যে কম্পাউন্ড স্টেটমেন্ট পেলাম, আর সেজ দ্যাট ইফ, যদি ইউ আর বর্ন ইন এ কান্ট্রি, তুমি যদি কোনো একটা দেশে জন্মগ্রহণ করো, দেন ইউ আর সিটিজেন অফ দ্যাট কান্ট্রি। ওকে, এটা তো আমরা ভাষায় লিখলাম, কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি তো আমাদের লিখতে হবে। অর্থাৎ আর সাজ দ্যাট আমরা কি লিখব? ইফ পি দেন কিউ, আগে পি হবে তারপরে কিউ হবে, অর্থাৎ আগে জন্মাতে হবে তারপরে বাসিন্দা হতে হবে। আচ্ছা, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে আমি প্রকাশ করলাম যে তুমি ওই দেশে জন্মগ্রহণ করেছো এবং তুমি ওই দেশের একজন সিটিজেন, বাসিন্দা। ঠিক আছে, দেখো এটা কনভার্সলি কিন্তু ট্রু নয়, তুমি ওই দেশের সিটিজেন মানে বাসিন্দা, তার মানে এই নয় যে তুমি ওই দেশেই জন্মেছো। অর্থাৎ এরকম তো অনেকে হয় যে এই দেশে জন্মালো, দেখা গেল যে অন্য দেশে গিয়ে সে বসবাস শুরু করলো এবং কি ওই দেশের বাসিন্দা হয়ে গেল, তাই না? তাহলে সে দেখা গেল যে ভারতবর্ষে জন্মগ্রহণ করলো এবং সে আমেরিকায় গিয়ে থাকতে শুরু করলো, তার মানে কি সে আমেরিকার বাসিন্দা হয়ে গেল, কিন্তু সে আমেরিকায় কিন্তু জন্মগ্রহণ করেনি, ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। তার এর উল্টোটা কিন্তু সত্য নয়। অর্থাৎ এক্ষেত্রে কিউ ইমপ্লাইজ দ্যাট পি হবে না, তাই না? কিউ ইমপ্লাইজ দ্যাট পি হবে না, মানে তুমি ওই দেশের বাসিন্দা কিন্তু ওই দেশে যে তুমি জন্মেছো এটা কিন্তু তার কোনো গ্যারান্টি নেই। বোঝা গেল? বোঝাতে পেরেছি? তাহলে পি ইমপ্লাইজ কিউ হলে যে কিউ ইমপ্লাইজ পি হবে তার কোনো গ্যারান্টি নেই, মানে হবে না। তাহলে পি ইমপ্লাইজ কিউ বাট কিউ নট ইমপ্লাইজ পি। অর্থাৎ ম্যাথমেটিক্যালি যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আমরা এইভাবে প্রকাশ করব। এবারে আমি কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট আর বিরুদ্ধ ধনাত্মক উক্তি এবং কনভার্স স্টেটমেন্ট আর বিরুদ্ধ উক্তি, এই দুটো উক্তি সম্পর্কে আলোচনা করব। আমি কিছুক্ষণ আগে ইফ এবং দেন দ্বারা আমরা দুটো স্টেটমেন্টকে যুক্ত করেছি। অর্থাৎ ইফ দেন দ্বারা আমরা যে সমস্ত স্টেটমেন্টগুলো গঠন করেছি শুধুমাত্র সেই সমস্ত স্টেটমেন্টগুলিকেই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট এবং কনভার্স স্টেটমেন্টে আমরা পরিবর্তন করতে পারবো, গঠন করতে পারবো, তাই তো?
ইফ দেন দ্বারা যুক্ত স্টেটমেন্টগুলিকেই শুধুমাত্র কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টে কনভার্ট করতে পারবো এবং কনভার্স স্টেটমেন্টে কনভার্ট করতে পারবো। অন্যান্য স্টেটমেন্টগুলোকে আমরা কন্ট্রাপজিটিভ বা কনভার্স স্টেটমেন্টে নিয়ে যেতে পারবো না। ভালো করে মাথায় রাখবে, ইফ দেন দ্বারা যুক্ত যে সমস্ত স্টেটমেন্ট আমরা গঠন করছি, ইফ দেন দিয়ে যুক্ত করে আমরা যে নতুন স্টেটমেন্ট গঠন করছি, সেই সমস্ত স্টেটমেন্টগুলিকেই শুধুমাত্র সেই সমস্ত স্টেটমেন্টগুলিকেই কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হিসেবে আমরা লিখতে পারবো এবং কনভার্স স্টেটমেন্ট হিসেবে লিখতে পারবো। ওকে, তাহলে কি হলো, যে সমস্ত স্টেটমেন্ট ইফ দেন দ্বারা যুক্ত সেই সমস্ত স্টেটমেন্টগুলিকে কন্ট্রাপজিটিভ এবং কনভার্স স্টেটমেন্ট আকারে লিখতে পারবো। বোঝা গেল? একমাত্র ইফ দেন দ্বারা যুক্ত বাক্যগুলিকেই কিন্তু আমরা এই সমস্ত স্টেটমেন্টে কনভার্ট করতে পারবো বা নিয়ে আসতে পারবো বা গঠন করতে পারবো। দেখো, ইফ দেন স্টেটমেন্ট কেমনভাবে গঠন করেছিলাম, যে পি একটা স্টেটমেন্ট, কিউ একটা স্টেটমেন্ট। তাহলে ইফ দেন দ্বারা দুটো স্টেটমেন্টকে কীভাবে যুক্ত করেছিলাম, ইফ পি দেন কিউ, এইভাবে আমরা যুক্ত করেছিলাম। অর্থাৎ যদি পি তখন কিউ, অর্থাৎ পি সত্য হলে কিউ সত্য হবে, পি মিথ্যা হলে কিউ মিথ্যা হবে, পি সবসময় কিউ এর দিকে নিয়ে যাবে, তাই না? তাহলে এটাকে লিখেছিলাম পি ইমপ্লাইজ কিউ, এটা ছিল ইফ দেন স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টকে প্রথমে আমরা কন্ট্রাপজিটিভ স্টেটমেন্টে লিখবো, গঠন করব, কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট গঠন করব এই স্টেটমেন্ট থেকে। তো কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট বা বিরুদ্ধ ধনাত্মক উক্তি, তাই না? তাহলে পি ইমপ্লাইজ কিউ এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট কি হবে, এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হলো কি হবে বলো? আচ্ছা, এখানে ইফ দেন স্টেটমেন্টে কি ছিল, পি হলে কিউ হবে। তো এখানে কি, কিউ না হলে, কিউ যদি না হয় পিউ হবে না, তাই না? এতক্ষণ ইফ দেনে কি শিখেছিলাম, পি যদি হয়, পি যদি সত্য হয় কিউ সত্য হবে, পি যেটা হবে কিউ সেই দিকে যাবে, অর্থাৎ পি যাই হোক না কেন কিউটাকে সেটাই হতে হবে। পি স্টেটমেন্টটা যদি 3-এর গুণিতক হয়, কিউ স্টেটমেন্টটাকে, পি যদি 9-এর গুণিতক হয়, পি যদি 9-এর গুণিতক হয়, কিউটা অবশ্যই 3-এর গুণিতক হবে। কিন্তু এই স্টেটমেন্টের কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট বা বিরুদ্ধ ধনাত্মক উক্তি কি হবে, কিউ স্টেটমেন্ট যদি না হয় তাহলে পি স্টেটমেন্টও হবে না। বোঝা গেল? তাহলে এই স্টেটমেন্টের কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হলো নেগেশন কিউ ইমপ্লাইজ দ্যাট নেগেশন পি। ভালো করে বোঝো, তাহলে পি ইমপ্লাইজ কিউ এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হলো নেগেশন কিউ ইমপ্লাইজ দ্যাট নেগেশন অফ পি। অর্থাৎ পি হলে কিউ হবে, কিন্তু এর যখন কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট গঠন করছি, তৈরি করছি, সেটা কি হলো, কিউ না হলে, কিউ এর নাসূচক বাক্য, সেটা কি ইমপ্লাই করছে, পি এর নাসূচক বাক্য। কিউ যদি না হয় তাহলে পিউ হবে না। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আগে একটু বোঝার চেষ্টা করো। তাহলে পি ইমপ্লাইজ কিউ এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হলো কিউ না হলে পি হবে না, অর্থাৎ পি হলে কিউ হবে, এটা হচ্ছে ইফ দেন স্টেটমেন্ট। তার কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হলো কি, কিউ না হলে পি হবে না। ওকে, আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এবারে আমি যেটা বলবো সেটা হলো কনভার্স স্টেটমেন্ট। তাহলে 2 নম্বর কি ছিল, কনভার্স স্টেটমেন্ট। কনভার্স স্টেটমেন্টটা কি, পি ইমপ্লাইজ কিউ হলে এই স্টেটমেন্টের কনভার্স বা বিরুদ্ধ উক্তি কি হলো, কিউ ইমপ্লাইজ পি। ভালো করে বুঝবে, অর্থাৎ পি কিউ এর দিকে নিয়ে যাচ্ছে, পি সত্য হলে কিউ সত্য হবে। কিন্তু আমি এর বিরুদ্ধে কথা বলবো। বিরুদ্ধ উক্তি মানে কি, এর বিরুদ্ধে কথা বলবো। আমি বলবো যে কিউ হলে পি হবে, তাই না? আমি সরাসরি না বলে তার বিরুদ্ধে কথা বলছি। পি যদি পি স্টেটমেন্টটা যদি হয় তাহলে কিউ স্টেটমেন্ট হবে, কিন্তু আমি এখানে কি বলছি, কিউ স্টেটমেন্ট হলে পি স্টেটমেন্ট হবে, তাই না? যদি বলি তখন এই স্টেটমেন্টের কনভার্স স্টেটমেন্ট বা বিরুদ্ধ উক্তি হলো কিউ ইমপ্লাইজ পি। এটা যদি আমি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে খুব ভালো বুঝতে পারবে, তাই না? একটা এক্সাম্পল দেখো, যদি
কোনো ত্রিভুজ সমবাহু হয় তবে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। আমি খুব আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। তাহলে যদি এবং তবে অর্থাৎ ইফ দেন দ্বারা যুক্ত, অর্থাৎ এটা তো লিখতে পারি যে এইটাকে একটা স্টেটমেন্ট ধরো, ওকে আমি লিখছি যে পি স্টেটমেন্ট, কোনো ত্রিভুজ সমবাহু, এবং আরেকটা স্টেটমেন্ট কিউ, সেটা কি ত্রিভুজটি সমদ্বিবাহু হবে, ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। অর্থাৎ এই দুটো স্টেটমেন্টকে কি লেখা যায়, ইফ দেন দ্বারা যুক্ত করেছি, অর্থাৎ সিম্বলিক্যালি আমরা লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ পি স্টেটমেন্টের দিকে নিয়ে যাচ্ছে, কারণ পি স্টেটমেন্টটা কি কোনো ত্রিভুজ সমবাহু, অর্থাৎ ত্রিভুজের তিনটে বাহু সমান, সেটা কি নিয়ে যাচ্ছে, ত্রিভুজটি সমদ্বিবাহু। অবশ্যই যে ত্রিভুজের তিনটে বাহু সমান, সেই ত্রিভুজের দুটি বাহু সমান, সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি, তাই না? তাহলে পি কিউর দিকে নিয়ে যাচ্ছে, পি ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সেটা কি ইমপ্লাই করছে, কিউ ত্রিভুজটি, অর্থাৎ কিউ স্টেটমেন্টে কি ইমপ্লাই করছে, যে ত্রিভুজটি সমদ্বিবাহু। অবশ্যই যে ত্রিভুজটি সমবাহু সেই ত্রিভুজকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। ওকে, এবারে এই স্টেটমেন্টের কন্ট্রাডিকশন স্টেটমেন্ট বা বিরুদ্ধ ধনাত্মক উক্তিটা কি হবে? উক্তিটা হবে যে নেগেশন কিউ ইমপ্লাইজ দ্যাট নেগেশন পি, তাই না? তাহলে দেখো অ্যাকচুয়ালি পি স্টেটমেন্টের নেগেশন কি, নেগেশন পি সাজ দ্যাট কি হবে, কোনো ত্রিভুজ সমবাহু, তাহলে কোনো একটি ত্রিভুজ সমবাহু নয়, তাই না? তাহলে কোনো একটি ত্রিভুজ সমবাহু নয়। তাহলে কিউ স্টেটমেন্টের নেগেশন কি হবে, নেগেশন কিউ সাজ দ্যাট ত্রিভুজটি সমদ্বিবাহু হবে, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে না, তাহলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে না, নয়, না, নো, এগুলো নট, এগুলো যুক্ত করে তো আমরা কোনো স্টেটমেন্টের নেগেশন স্টেটমেন্ট তৈরি করি। তো পি ইমপ্লাইজ কিউ এই স্টেটমেন্টের কন্ট্রা পজিটিভ স্টেটমেন্ট কি হলো, নেগেশন কিউ ইমপ্লাইজ দ্যাট নেগেশন পিউ, অর্থাৎ কি হলো, ত্রিভুজটি সমদ্বিবাহু হবে না। তাহলে আমরা এটা লিখছি যে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে না, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে না, সেটা কি ইমপ্লাই করছে, যে ত্রিভুজটি সমবাহু নয়। অবশ্যই বলা যায়, কারণ ত্রিভুজটি যদি সমদ্বিবাহু না হয়, একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান না হয়, সেই ত্রিভুজটি কখনোই সমবাহু হবে না। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে পি ইমপ্লাইজ কিউ এই স্টেটমেন্টের কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট হলো নেগেশন কিউ ইমপ্লাইজ দ্যাট নেগেশন পি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। দেখো আরেকটা এক্সাম্পল দেখো, বলা হলো যে পি সাজ দ্যাট এ নাম্বার ইজ multiple of 9, then that number is multiple of 3। তার মানে কি, আচ্ছা এই স্টেটমেন্ট কি হলো, এ একটা নাম্বার ইজ মাল্টিপল অফ 9, একটা স্টেটমেন্ট পি, দেন এটা ইফ ছিল, আচ্ছা দেন ওই নাম্বারটা 3-এর গুণিতক, এটা একটা কিউ স্টেটমেন্ট, তাহলে এটাকে তো লেখা যায় পি ইমপ্লাইজ দ্যাট কিউ। তাহলে এর কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট কী হবে, যে নেগেশন অফ কিউ ইমপ্লাইজ দ্যাট নেগেশন অফ পি, অর্থাৎ কোনো একটা সংখ্যা যদি 3-এর গুণিতক না হয়, তাহলে সেই সংখ্যাটি 9-এরও গুণিতক হবে না। বোঝাতে পেরেছি? তাহলে কোনো সংখ্যা যদি, এটা কি লেখা যায়, এটা কিউ স্টেটমেন্টের নেগেশন কি, যে এ নাম্বার ইজ নট মাল্টিপল অফ 3, তাহলে আমি লিখি যে এ নাম্বার is not multiple of 3, সেটা কি ইমপ্লাই করছে, implies that পি স্টেটমেন্টের নেগেশন কি, নাম্বার ইজ নট মাল্টিপল অফ 9, তাই তো, that number is not multiple of 9। তাহলে ইফ দ্য স্টেটমেন্ট থেকে আমরা কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট কীভাবে গঠন করব উদাহরণের সাহায্যে বোঝালাম। নিশ্চয় তোমরা
বুঝতে পেরেছো। নেক্সট টপিক হলো কনভার্স স্টেটমেন্ট। কনভার্স স্টেটমেন্ট और বিরুদ্ধ উক্তি। আচ্ছা, তাহলে কনভার্স স্টেটমেন্ট আর বিরুদ্ধ উক্তিটা কি আমাদের জানতে হবে, কারণ এটা ইফ দেন স্টেটমেন্টকে আমরা বিরুদ্ধ উক্তিতে নিয়ে যেতে পারবো বা বিরুদ্ধ উক্তি গঠন করতে পারবো ইফ দেন উক্তিকে বা ইফ দেন স্টেটমেন্টকে, তাই না? তাহলে ইফ দেন স্টেটমেন্ট কী ছিল? পি ইমপ্লাইজ কিউ। তাহলে এই স্টেটমেন্টের বিরুদ্ধ উক্তি কী ছিল? পি ইমপ্লাইজ কিউ। এই স্টেটমেন্টের বিরুদ্ধ উক্তি ছিল কিউ ইমপ্লাইজ পি, অর্থাৎ পি কিউকে ডিনোট করবে, পি ঠিক হলে কিউ ঠিক হবে। তাহলে আমি তার বিরুদ্ধে কথা বলবো, অর্থাৎ কিউ ঠিক হলে পি ঠিক হবে, এরকম ব্যাপারটা। এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে। দেখো, যদি কোনো সংখ্যা 24 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। ভালো করে বোঝো। তাহলে এটা একটা স্টেটমেন্ট পি, আর এটা একটা স্টেটমেন্ট কিউ। তাহলে পি স্টেটমেন্ট কি ছিল? যে কোনো সংখ্যা 24 দ্বারা বিভাজ্য। সেটা কি ইমপ্লাই করছে? কিউ স্টেটমেন্টে কি ইমপ্লাই করছে? কি ইমপ্লাই করছে? যে ওই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হবে। অবশ্যই কোনো সংখ্যা যদি 24 দ্বারা বিভাজ্য হয় সেই সংখ্যাটি অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা তো অবভিয়াসলি লেখা যায় পি ইমপ্লাইজ কিউ, কারণ পি কিউ এর দিকে নিয়ে যাচ্ছে আমাদের, তাই না? কিন্তু আমি তো সরাসরি বলবো না, আমি এর বিরুদ্ধে আচরণ করব, এর বিরুদ্ধে কথা বলবো। তাহলে আমি কি বলবো? যে কিউ 12 দ্বারা বিভাজ্য হলে পি 24 দ্বারা বিভাজ্য হবে। আমি উল্টোটা বলবো, বিরুদ্ধে কথা বলবো। মানে কিউ যদি 12 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি 24 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে এর বিরুদ্ধ উক্তি বা কনভার্স স্টেটমেন্টটি হলো, বিরুদ্ধ উক্তিটা কি হলো? বিরুদ্ধ উক্তিটা কি হলো? যে কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হলে হয় তবে সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে এটা একটা, আচ্ছা, তাহলে এটা একটা স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টটা কী ধরেছিলাম? কিউ, আর এই স্টেটমেন্টটা কি? পি। তাহলে কিউ স্টেটমেন্টটা কোন দিকে নিয়ে যাচ্ছে? তাহলে এটা 12 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয়, অবভিয়াসলি সাধারণত সেই সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য হবে, তাই না? 24 বা 24-এর বড় যে কোনো সংখ্যা 12 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা 24 দ্বারা বিভাজ্য হবে, তাই না? কিন্তু 24-এর ছোটো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য, কিন্তু সেটা 24 দ্বারা বিভাজ্য হবে না। মানে সবসময় এটা ঠিক নয়, কিন্তু বিরুদ্ধ উক্তির ক্ষেত্রে আমরা যে পি ইমপ্লাইজ কিউ যে স্টেটমেন্টটি পাবো, সেই স্টেটমেন্টের ক্ষেত্রে এই উক্তিটা সত্য হবে। অর্থাৎ কোনো সংখ্যা যদি 12 দ্বারা বিভাজ্য হয় দেখা যাবে যে সেই সংখ্যাটি 24 দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে এই উক্তিতে। কিন্তু আমি জেনারেলি যদি ভাবি বা উদাহরণ করি বা কোনো একটা সংখ্যা যদি ধরি, তাহলে সেই ক্ষেত্রে সব ক্ষেত্রে সত্য হবে না, কিন্তু যে এক্সাম্পলটা দেওয়া থাকবে, যে উক্তিটা দেওয়া থাকবে, সেই উক্তির ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই সত্যি হবে, তাই না? তাহলে এটা আমি কি ডিনোট করছে? কিউ ইমপ্লাইজ পি। তাহলে পি ইমপ্লাইজ কিউ, তার বিরুদ্ধ উক্তি হলো কি? কিউ ইমপ্লাইজ পি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। এবারে আমি ইফ অ্যান্ড অনলি ইফের ব্যবহার শিখব, অর্থাৎ যদি এবং কেবলমাত্র যদি ব্যবহার শিখব, কোথায় ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সেটা আমরা জানব। অর্থাৎ দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটা পি স্টেটমেন্ট, একটা কিউ স্টেটমেন্ট। বোঝা গেল? এখন এই দুটো স্টেটমেন্টকে যদি ইফ দেন দ্বারা যুক্ত করি, অর্থাৎ ইফ পি দেন কিউ, তাহলে আমরা কী পাবো? পি ইমপ্লাইজ কিউ। অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ স্টেটমেন্ট যদি ট্রু হয় এবং এর বিরুদ্ধে যে উক্তি সেটা কি? কিউ ইমপ্লাইজ পি। এবং এই উক্তিটিও যদি ট্রু হয়, দুটো উক্তিকে ট্রু হতে হবে, মানে পি সত্য হলে কিউ সত্য হবে, আবার কিউ সত্য হলে পি সত্য হবে। অর্থাৎ পি কিউ এর দিকে নিয়ে যাবে, আবার এক্ষেত্রে কিউ পি এর দিকে নিয়ে যাবে। অর্থাৎ দুটো উক্তি যদি সত্য হয় তখন এই দুটি উক্তিকে আমরা একসাথে লিখব এবং দুটি উক্তিকে আমরা যুক্ত করব। কার মাধ্যমে? ইফ অ্যান্ড অনলি ইফের মাধ্যমে। বোঝা গেল? ইফ অ্যান্ড অনলি ইফের মাধ্যমে যুক্ত করব। অর্থাৎ দুটো উক্তিকে আমরা একসাথে যুক্ত করব এবং যুক্ত করার পরে নতুন যে স্টেটমেন্ট পাবো সেটাকে আমরা এইভাবে ডিনোট করব, পি ইমপ্লাইজ কিউ আর কিউ ইমপ্লাইজ পি। অর্থাৎ পি কিউকে ইমপ্লাই করবে, কিউ পিকে ইমপ্লাই করবে।
অর্থাৎ পি সত্য হলে কিউ সত্য হবে, আবার কিউ সত্য হলে পি সত্য হবে। এবং যে চিহ্নটা ইউজ করলাম এই চিহ্নটাকেই বলবো আমরা ইফ অ্যান্ড অনলি ইফ, অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায়। অর্থাৎ ম্যাথামেটিক্যালি তোমরা যখন অনার্সে অঙ্ক করবে দেখবে যে এই ভাষার প্রয়োগ আছে, ইফ অ্যান্ড অনলি ইফ। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এটা আমি উদাহরণের সাহায্যে যখন বলবো তখন আরও ভালো করে বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা দুটো স্টেটমেন্ট ধরে নেব, একটা পি স্টেটমেন্ট ধরে নেব, একটা কিউ স্টেটমেন্ট ধরে নেব। তাহলে পি একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল। কিউ আরেকটি স্টেটমেন্ট দেওয়া আছে সরলরেখা দ্বয়, ওই সরলরেখা দ্বয়, সরলরেখা দ্বয় পরস্পর ছেদি নয়। কি বলা হলো, দুটো স্টেটমেন্ট নিলাম যে দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল, এবং কিউ আরেকটা স্টেটমেন্ট নিলাম সরলরেখা দ্বয় পরস্পর ছেদি নয়। ভালো করে বুঝবে। তাহলে ইফ দেনের সাহায্যে আমি দুটো স্টেটমেন্টকে যুক্ত করব। আমি খুব আস্তে আস্তে ভেঙে ভেঙে বলছি। তাহলে যদি দেখো, যদি দুটি সরল রেখা পরস্পর সমান্তরাল হয় তখন সরলরেখা দ্বয় পরস্পর ছেদি নয়, তাই না? তাহলে ইফ পি, যদি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হয়, দেন কিউ। তাহলে দুটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সেই দুটি সরলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ পি কিউকে ইমপ্লাই করবে। পি যদি সত্য হয় তাহলে কিউ সত্য, তাই তো আমি বোঝালাম। এবারে আমি উল্টো করে বোঝাবো, অর্থাৎ প্রথমে আমি কিউ স্টেটমেন্টকে নেব। তাহলে কিউ স্টেটমেন্ট কি বলা হয়েছে, যদি সরলরেখা দ্বয় পরস্পর ছেদি না হয়, পরস্পরকে ছেদ না করে, তখন সরলরেখা দ্বয় কী হবে, পরস্পর সমান্তরাল হবে, মাস্ট বি সমান্তরাল হবে। তাহলে আমি এটা লিখতে পারি যে যদি সরলরেখা দ্বয় পরস্পর ছেদি নয়, তাহলে সরলরেখা দ্বয় যদি পরস্পরকে ছেদ না করে তখন সরলরেখা দ্বয় কি হবে, পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ এটা কি হচ্ছে, যদি এটা কিউ স্টেটমেন্ট, এটা কি ছিল, পি স্টেটমেন্ট, তাহলে কি হলো যে ইফ কিউ দেন পি, তাহলে এটা কি পেলাম আমরা, কিউ ইমপ্লাইজ পি। তাহলে এখানে দেখো কিউ সত্য হলে পি সত্য হবে। তাহলে এই দুটো স্টেটমেন্টকে আমরা কম্বাইন করব কিসের সাহায্যে, ইফ অ্যান্ড অনলি ইফের সাহায্যে। অর্থাৎ তখন আমরা লিখতে পারি যে পি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ। তাহলে আরেকটা এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল আরেকটা, যদি ইফ এ নাম্বার ইজ রেশনাল then it can be written as a by b। তাহলে দুটো স্টেটমেন্ট আছে, এ নাম্বার ইজ রেশনাল পি এবং দেন ইট ক্যান বি রিটেন অ্যাজ এ বাই বি, তাহলে এটা কিউ স্টেটমেন্ট। দেখো যে কোনো রেশনাল নাম্বারকে আমরা কিন্তু এ বাই বি আকারে লিখতে পারি, সুতরাং উক্তিটি ট্রু, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ করছে। এবার যদি আমি ঘুরিয়ে বলি, অর্থাৎ এই স্টেটমেন্ট থেকে আমরা বলতে পারি যে পি ইমপ্লাইজ কিউ। আবার যদি ঘুরিয়ে বলি যে কোনো একটা সংখ্যাকে এ বাই বি আকারে লিখছি, তাহলে সেই সংখ্যাটি কী হতে হবে, রেশনাল নাম্বার। অবশ্যই যে সংখ্যাকে আমরা এ বাই বি আকারে লিখবো সেই সংখ্যাকে আমরা রেশনাল নাম্বার বলবো। তাহলে এখানে আমরা কিউ ইমপ্লাইজ পি আকারে লিখতে পাচ্ছি, তাহলে পি ট্রু হলে কিউ ট্রু হচ্ছে, কিউ ট্রু হলে পি ট্রু হচ্ছে। সুতরাং দুটোকে যদি আমরা কম্বাইন করি কী পাবো, পি ইফ অ্যান্ড অনলি কিউ। নিশ্চয় বোঝাতে পেরেছি। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফের ব্যবহার তোমরা শিখলে, উদাহরণ বুঝতে পারলে, কিভাবে লিখবো, কোথায় প্রয়োগ করবো, সেটা সবই তোমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবারে আমি ভ্যালিডিটি অফ স্টেটমেন্ট অর্থাৎ উক্তি বা প্রতিজ্ঞার বৈধতা সম্পর্কে আলোচনা করব। ওকে, তাহলে আমরা দুটো স্টেটমেন্টকে বিভিন্ন কানেক্টরের দ্বারা যুক্ত করেছি। কি কি কানেক্টর ইউজ করেছি আমরা, অ্যান্ড, অর, ইফ দেন, ইফ অ্যান্ড অনলি ইফ, এগুলো আমরা ব্যবহার করেছি।
এবং নতুন স্টেটমেন্ট আমরা গঠন করেছি। তাহলে প্রত্যেকটি নতুন স্টেটমেন্টের ক্ষেত্রে তার ভ্যালিডিটি কী হবে, তার বৈধতা কী হবে, সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। অর্থাৎ ধরো অ্যান্ড কানেক্টরের ক্ষেত্রে স্টেটমেন্টের ভ্যালিডিটি কী হবে, অর্থাৎ দুটো স্টেটমেন্ট নিয়েছি পি, তাই তো, আর একটা কিউ নিয়েছি। তাহলে পি কিউ যুক্ত করেছি পি অ্যান্ড কিউ, অর্থাৎ এই চিহ্ন দ্বারা। তাহলে পি অ্যান্ড কিউ এর বৈধতা কী হবে, অর্থাৎ পি যদি ট্রু হয়, কিউ যদি ট্রু হয়, তাহলে পি অ্যান্ড কিউ অবশ্যই ট্রু হবে। বুঝতে পেরেছি? তাহলে পি যদি ট্রু হয়, কিউ ট্রু হয়, তাহলে পি অ্যান্ড কিউ অবশ্যই ট্রু হবে। ওকে, এবারে দ্বিতীয় কানেক্টর কি ছিল, অরের সাহায্যে পি যুক্ত করেছি, কিউ পি এবং কিউ দুটো স্টেটমেন্টকে যুক্ত করেছি এবং নতুন স্টেটমেন্ট পেয়েছি পি অ্যান্ড কিউ। ওকে, তাহলে এই ক্ষেত্রে পি অ্যান্ড কিউ এর ভ্যালিডিটি কী হবে, এই স্টেটমেন্টের ভ্যালিডিটি কী হবে, বৈধতা কী হবে, ট্রু না ফলস, সেটা আমাদের দেখতে হবে। অরের ক্ষেত্রে পি এবং কিউ এর মধ্যে কমপক্ষে একটিকে ট্রু হতে হবে, তবেই তাদের কম্পাউন্ড স্টেটমেন্ট অর্থাৎ পি অর কিউ যে নতুন স্টেটমেন্ট সেটা ট্রু হবে। তাহলে পি এবং কিউ এর মধ্যে কমপক্ষে একটি স্টেটমেন্টকে ট্রু হতে হবে, তবে পি অর কিউ কী হবে, ট্রু হবে। বোঝা গেল? যদি দুটোই ফলস হয় তাহলে ফলস হবে, একটা ট্রু আর একটা ফলস হলে ট্রু হবে। এখানে পি ট্রু কিউ ফলস, তাহলে এটা ট্রু হবে। পি ফলস কিউ ট্রু, তাহলে এটা ট্রু হবে। পি ট্রু কিউ ট্রু, তাহলে এটা ট্রু হবে। আর পি ফলস কিউ ফলস মানে ফলস হবে। বোঝা গেল? তাহলে আমি যদি ট্রুথ টেবিল তৈরি করি কী হবে, এটা পি, এটা কিউ, এটা পি ইউনিয়ন কিউ, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি টি হয় তাহলে এটা টি হবে, এটা টি, এটা এফ যদি হয় তাহলে এটা টি হবে, এটা যদি এফ, এটা টি হয় তাহলে এটা টি হবে, এটা এফ হলে এটা অবশ্যই এফ হবে। বুঝতে পেরেছ? ওকে, তৃতীয়ত আমরা ইফ পি দেন কিউ, অর্থাৎ কি শিখেছিলাম, পি ইমপ্লাইজ কিউ, এটা শিখেছিলাম, তাই না? তাহলে এই যে এই স্টেটমেন্টের ট্রুথ টেবিল বা ট্রুথ ভ্যালু কী হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এখানে যদি পি ট্রু হয়, যদি পি সত্য হয়, তবে কিউ মাস্ট বি সত্য। আবার যদি উল্টোভাবে বলি, কিউ যদি মিথ্যা হয়, তবে পি মাস্ট বি মিথ্যা, মিথ্যা হবে। বোঝা গেল? অর্থাৎ এটা হচ্ছে কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট। হ্যাঁ, তাহলে পি যদি ট্রু হয় অবশ্যই কিউকে সত্য হতে হবে, আবার কিউ যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই পিকে মিথ্যা হতে হবে। সেটা হলো পি ইমপ্লাইজ কিউ এর ভ্যালিডিটি। ওকে, এবারে আমি ইফ অ্যান্ড অনলি ইফ সম্পর্কে বলবো। অর্থাৎ যদি পি কিউকে ইমপ্লাই করে, অর্থাৎ এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, তাহলে কিউ ইমপ্লাইজ পি, কিউ পিকে পি এর দিকে নিয়ে যাবে, পিকে ডিনোট করবে, মানে পিকে কিউ ইমপ্লাইজ পি, অর্থাৎ কিউ পি এর দিকে নিয়ে যাবে, কিউ সত্য হলে পি সত্য হবে। অর্থাৎ এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে তাদের যুক্ত করলে আমি কী পাবো, পি ইফ অ্যান্ড অনলি কিউ, তখন এর ভ্যালিডিটিও ট্রু হবে। এতক্ষণ আমি কানেক্টর অ্যান্ড অর এবং ইফ অ্যান্ড অনলি ইফ দেনগুলো এদের ভ্যালিডিটি নিয়ে আলোচনা করলাম। এবার আমরা কন্ট্রাডিকশন নিয়ে আলোচনা করব। তো কন্ট্রাডিকশন কি, কখন আমরা কন্ট্রাডিকশনের সাহায্য নিয়ে কোনো একটা উক্তির সত্যতা যাচাই করব, সেটা আমরা জানব। তাহলে কন্ট্রাডিকশন কখন ইউজ করব, ধরো কোনো একটা স্টেটমেন্টকে ট্রু প্রমাণ করতে হবে, সত্য প্রমাণ করতে হবে। ওকে, তাহলে কখন আমরা কন্ট্রাডিকশনের সাহায্য নেব, ধরো কোনো একটা স্টেটমেন্টকে কোনো একটি স্টেটমেন্টকে সত্য প্রমাণিত করার জন্য মাঝে মাঝে আমরা কি করব, কোনো সময় সত্য প্রমাণিত করার জন্য কোনো সময়
বা কিছু সময়ের জন্য ওই স্টেটমেন্টকে ভুল ধরে নিব, তাই না? তাহলে ওই স্টেটমেন্টকে ভুল ধরে নিব, নিয়ে আমি প্রমাণ করব যে ওই স্টেটমেন্টটা ট্রু ছিল। তাহলে আমরা সরাসরি কোনো একটা স্টেটমেন্টকে সরাসরি সত্য প্রমাণ করব না, তাই না? তাহলে কিছু সময়ের জন্য আমরা ধরে নেব যে স্টেটমেন্টটি ভুল ধরে সেখান থেকে আমি প্রমাণ করতে করতে লাস্টে দেখতে পাবো যে ওই স্টেটমেন্টটি ট্রু। কীভাবে সেটা একটা উদাহরণ দিচ্ছি। ধরো বলা হলো যে x³ যোগ 4x ইকুয়াল টু 0, তাহলে দেখাও যে x ইকুয়াল টু 0, এটা দেখাতে হবে, তাই না? তো আমি ডাইরেক্ট দেখাবো না, ডাইরেক্ট দেখানো যায়, আমি পরে বলছি। আমি জাস্ট কন্ট্রাডিকশনটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমার কন্ট্রাডিকশনে কী হয়েছে যে x ইকুয়াল টু 0টা দেখাতে হবে। তাহলে আমি কিছু সময়ের জন্য আমি ধরে নিব যে এক্সটা 0 নয়, আমি ভুল ধরে নিব, স্টেটমেন্টটাকে ভুল ধরে নেব, তাই না? তাহলে ধরি লেট x নট ইকুয়াল টু 0, তাহলে x 0 নয় আমি ধরলাম, তাহলে x এর মান 0 বাদ দিয়ে আরও অন্য কিছু হতে পারে। তাহলে আমি কি পুট করব x ইকুয়াল টু 1, ভালো করে বোঝো। তাহলে x³ সমান কত হবে 1, 4x সমান কত হবে 4, তাহলে অতএব x³ যোগ 4x সমান কত হলো 1 যোগ 4 সমান 5, তাহলে নট ইকুয়াল টু 0। দেখো x³ যোগ 4x ইকুয়াল টু 0 দেওয়া আছে, কিন্তু এটা কী প্রমাণ হলো x³ যোগ 4x নট ইকুয়াল টু 0। তাহলে আমি ভুল ধরেছিলাম x নট ইকুয়াল টু 0 জন্য এই সমীকরণটাও কিন্তু সত্য নয়। x যদি 0 না হয় তাহলে x³ যোগ 4xও 0 হবে না। কিছু সময়ের জন্য আমি ভুল ধরেছিলাম, প্রথমে আমি স্টেটমেন্টটাকে ভুল ধরেছিলাম এবং ভুল ধরে প্রমাণ করতে করতে দেখলাম যে এই ইকুয়েশনটাও সঠিক নয়। তাহলে ইকুয়েশনটা সঠিক কখন হবে? যদি x ইকুয়াল টু 0 হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব x ইকুয়াল টু 0। আমরা কন্ট্রাডিকশনের সাহায্যে এটা প্রমাণ করলাম যে x³ যোগ 4x হলে x ইকুয়াল টু 0। সেটা আমরা ডাইরেক্ট প্রমাণ করলাম না, আমরা কিভাবে প্রমাণ করলাম? কন্ট্রাডিকশনের সাহায্যে। আমি প্রথমে স্টেটমেন্টটাকে ভুল ধরে নিলাম, x এর মান 0 নয় ধরে নিলাম, তাহলে x এর মান 0 নয় মানে যে কোনো একটা সংখ্যা হবে, আমি 1 ধরে নিলাম, মানটা বসালাম, দেখলাম যে এই ইকুয়েশনটাও স্যাটিসফাই করছে না, অর্থাৎ 0 এর সাথে সমান হচ্ছে না, x এর মান 1 বসালে, তাই না? তাহলে এটা কখন সত্য হবে? একমাত্র x ইকুয়াল টু 0 হলেই এই স্টেটমেন্টটা ট্রু হবে। এটাকে হলো কন্ট্রাডিকশন। এই পদ্ধতিটাকে আমরা কি বলবো? কন্ট্রাডিকশন। ওকে। তো এবার দেখো এই স্টেটমেন্টটাকে আমি 3 রকমভাবে প্রমাণ করা যায়। x³ যোগ 4x ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 0 হবে। 3 রকম মেথডে এটা প্রমাণ করা যায়। একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ওকে, ডাইরেক্ট মেথড কীভাবে করব? দেখো x³ যোগ 4x ইকুয়াল টু 0, x কমন নাও, তাহলে x² যোগ 4 ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে তাদের মধ্যে কমপক্ষে একটিকে অবশ্যই 0 হতে হবে। তাহলে x ইকুয়াল টু 0 और x² যোগ 4 ইকুয়াল টু 0 और x² ইকুয়াল টু -4। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, কারণ x এর মান কি চলে আসবে? একটা জটিল সংখ্যা চলে আসবে, জটিল রাশি চলে আসবে, আয়োটা চলে আসবে, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। তাহলে x ইকুয়াল টু 0 আমি প্রমাণ করে দেখালাম, এটা ডাইরেক্ট মেথড। এবারে দ্বিতীয় যে মেথড হলো সেটা হচ্ছে কন্ট্রাডিকশন মেথড। ওকে, তুমি এটা করলে, এটা আর বোঝালাম না। আর 3 নম্বর হলো কন্ট্রাপজিটিভ মেথড। কন্ট্রাপজিটিভ মেথড 0, তাই না? তাহলে একটা ইকুয়েশনকে আমরা 3 ভাবে সলভ করতে পারি। একটা ডাইরেক্ট মেথডে সলভ করতে পারি, একটা কন্ট্রাডিকশন মেথডে সলভ করতে পারি, একটা কন্ট্রাপজিটিভ মেথডে সলভ করতে পারি। ওকে, তাহলে এই অধ্যায়ের থিওরি আমি বোঝানোর চেষ্টা করলাম। তোমরা বাড়িতে বইটা ভালো করে স্টাডি করবে, তারপরে দেখবে পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, পরে আমি এই অধ্যায়ের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।